হ্যালো বন্ধুরা, স্বাগতম আমাদের চ্যানেলে। আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ হৃদয়স্পর্শী গল্প। একসময়ের সুন্দর সংসারের গৃহিণী অনিকা, যে আজ ভিক্ষার থালা হাতে দরজায় দরজায় ঘুরছে, আর সেই দরজা খুলে বেরিয়ে আসে তারই প্রাক্তন স্বামী রোহান। ৬ বছর আগের তিক্ত বিচ্ছেদ, দাদার বিশ্বাসঘাতকতা, লুকানো সন্তানের স্মৃতি, মৃত্যুর সাথে লড়াই আর ব্যবসায়িক ষড়যন্ত্র, সবকিছু মিলিয়ে এক রোমাঞ্চকর আবেগঘন যাত্রা। গল্পটা শুধু ভালোবাসার নয়, মানবতার, প্রতিশোধের আর নতুন করে বেঁচে ওঠারও। তাহলে আর দেরি কেন? এখন গল্পটি শুরু করা যাক। চলুন শুনি অনিকা আর রোহানের এই অবিস্মরণীয় কাহিনী। যে বাড়ির দরজায় ভিক্ষা চাইতে পৌঁছালো মহিলা, তার মালিক বেরোলো তার ডিভোর্সি স্বামী। তারপর যা হলো বন্ধুরা! শহরের হইচই থেকে দূরে একটি শান্ত ধনী এলাকার ২ নম্বর গেটের বাইরে অনিকা দাঁড়িয়েছিল। তার হাতে একটা পুরনো পিতলের থালা ছিল আর শরীরে মলিন সালোয়ার কামিজ। ধুলোবালি মাখা মুখ আর চোখে ঝরে পড়া অশ্রু নিয়ে সে প্রতিটি বাড়ির কড়া নাড়ছিল। অনিকা যে কখনো এক সুন্দর সংসারের গৃহিণী ছিল, আজ সময়ের নিষ্ঠুরতা আর নিকটজনদের বিশ্বাসঘাতকতায় রাস্তায় এসে পড়েছিল। সে একটা বড় দোতলা বাড়ির সামনে দাঁড়ালো, যার নাম ছিল সুখনিকেতন। বাইরে দাঁড়িয়ে থাকা দামি গাড়িগুলো আর সবুজ লন্টে চিৎকার করে সেখানকার বাসিন্দার সমৃদ্ধির কথা বলছিল। অনিকা তার কম্পিত গলায় ডাক দিল, কেউ আছেন? ক্ষুধার্তকে একটু খাবার দিন দাদা। ভগবান আপনাদের সুখী রাখবেন। ভেতর থেকে কোনো সাড়া এলো না। সে আবার বেল বাজালো। কয়েক মিনিট পর ভারী পায়ের আওয়াজ শোনা গেল। দরজা খুলল আর সামনে একজন লম্বা গম্ভীর পুরুষ দাঁড়িয়েছিল। সে সিল্কের শার্ট পরেছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত বিষাদ ছিল। যেই না অনিকা ওপরের দিকে তাকালো, তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার হাত থেকে থালা খসে মাটিতে পড়ে গেল। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি আর কেউ নয়, বরং তার প্রাক্তন স্বামী রোহান ছিল। সেই রোহান, যার থেকে ৬ বছর আগে এক তিক্ত বিচ্ছেদের পর সে আলাদা হয়েছিল। রোহানও হতবাক হয়ে দাঁড়িয়েছিল। সে কখনো স্বপ্নেও ভাবেনি যে অনিকাকে সে নিজের জীবন থেকে বের করে দিয়েছিল, সে একদিন এই অবস্থায় তার দরজায় খাবার চাইতে এসে জুটবে। রোহানের মাথায় পুরনো স্মৃতির ঝড় উঠতে লাগল। সেই অনিকা, যে কখনো সাধারণ কাপড় ছাড়া বাইরে বেরোত না, আজ নিঃস্ব অবস্থায় দাঁড়িয়েছিল। অনিকা, তুমি এখানে এই অবস্থায়? রোহানের গলায় বিস্ময় এবং হালকা ক্ষোভ দুটোই ছিল। অনিকার চোখ থেকে জল গড়িয়ে পড়তে লাগল। সে সাথে সাথে নিজের মুখ ওড়না দিয়ে ঢাকার চেষ্টা করল, আর কিছু না বলেই পেছন ঘুরতে লাগল। তার লজ্জা তাকে সেখানে এক মুহূর্তও দাঁড়ানোর অনুমতি দিচ্ছিল না। দাঁড়াও, রোহান জোরে গলায় বলল। পালাচ্ছ কেন? আজ যখন এখানে চলেই এসেছ, তো উত্তর দিয়ে যাও যে তুমি এই অবস্থা পর্যন্ত কিভাবে পৌঁছলে। কি হলো সেই সম্মান আর সেই অহংকারের, যার জন্য তুমি আমার ঘর ছেড়েছিলে? অনিকা দাঁড়ালো, কিন্তু সে পেছন ফিরে দেখল না। তার কান্নার শব্দ পরিষ্কার শোনা যাচ্ছিল। সে কি বলতো যে কিভাবে তার দাদা বৌদি তাকে প্রতারণা করে তাড়িয়ে দিয়েছিল, কিভাবে সে অর্থের লোভে মোহগ্রস্ত হয়ে পড়েছিল। রোহান এগিয়ে গিয়ে তার হাত ধরল আর তাকে জোর করে ভেতরে নিল। আজ তুমি এই বাড়ি থেকে উত্তর না দিয়ে যাবে না। ভেতরের দৃশ্য তেমনই ছিল যেমন অনিকা ছেগে গিয়েছিল। শুধু দেওয়ালে তার ছবিগুলো আর ছিল না। বাড়িতে এক অদ্ভুত নীরবতা ছিল। রোহান তাকে সোফায় বসালো আর জলের গ্লাস দিল। অনিকা কাঁপা হাতে জল খেল। বলো অনিকা, কি হয়েছে? রোহান এবার একটু নরম স্বরে জিজ্ঞেস করল। অনিকা কাঁদতে কাঁদতে নিজের গল্প শুরু করল। রোহান, বিচ্ছেদের পর আমার মনে হয়েছিল যে বাপের বাড়ি আমার ভরসা হবে। বাবার উইলে আমার অংশ ছিল, কিন্তু দাদা চালাকি করে আমার থেকে সব কাগজে সই করিয়ে নিল। যেই টাকার সম্পত্তি তাদের নামে হলো, তারা আমাকে বাড়ি থেকে বের করে দিল। গত ১.৫ বছর ধরে আমি দাঁড়ে দাঁড়ে ঘুরছি। কখনো কোনো হোটেলে বাসন মেজেছি, তো কখনো ফুটপাথে রাত কাটিয়েছি। আজ ৪ দিন ধরে কিচ্ছু খাইনি, তাই বাধ্য হয়ে হাত পাততে হলো। আমার জানা ছিল না যে এটা তোমার বাড়ি। রোহান চুপ ছিল। তার মনে পড়ে গেল যে কিভাবে ছোট ছোট ভুল বোঝাবুঝি আর অনিকার দাদাদের প্রলোচনায় তাদের দুজনের সম্পর্ক ভেঙেছিল। রোহান কখনো দ্বিতীয় বিয়ে করেনি। সে একাই এই বড় বাড়িতে নিজের স্মৃতির সাথে বসবাস করছিল। তোমার দাদা এমন করেছে? রোহানের গলায় রাগ ছিল। হ্যাঁ রোহান, আমি তোমাকে ভুল বুঝেছিলাম আর আপনজনদের অন্ধবিশ্বাস করেছিলাম। আজ ভগবান আমাকে আমার শাস্তি দিয়ে দিয়েছেন। অনিকা নিজের জায়গা থেকে উঠল। এবার আমাকে যেতে দাও। আমি আমার দুর্ভাগ্যের ছায়া তোমার বাড়িতে ফেলতে চাই না। কিন্তু রোহান তাকে যেতে দিল না। সে ফোন তুলল আর নিজের ম্যানেজারকে কল করল। শোনো, এক্ষুনি ডাক্তার আর একজন মহিলা সেবিকা বাড়িতে পাঠাও। আর হ্যাঁ, কিছু ভালো পোশাক ও খাবারের ব্যবস্থা করো। অনিকা অবাক ছিল। তুমি এসব কেন করছো? আমাদের সম্পর্ক তো অনেক বছর আগেই শেষ হয়ে গিয়েছে। রোহান তার চোখের দিকে তাকালো আর বলল, সম্পর্ক কাগজে শেষ হয় অনিকা, স্মৃতি আর মানবতায় নয়। তুমি আজও আমার প্রথম ভালোবাসা ছিলে, আর হয়তো শেষও। তুমি এখানে থাকবে, অন্তত ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না তুমি পুনরায় নিজের পায়ে দাঁড়াচ্ছ।
কিন্তু গল্প এখানেই শেষ হয়নি। রোহানের জীবনে অনেক রহস্য ছিল। তার বিচ্ছেদ হওয়া শুধু একটি দিক ছিল। তার একাকিত্বের পেছনে এক গভীর বেদনা ছিল, যা অনিকার এখনও জানা বাকি ছিল। রোহানের আদেশে বাড়িতে চাঞ্চল্য শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরেই ডাক্তার এলেন আর তিনি অনিকার পরীক্ষা করলেন। দুর্বলতার দীর্ঘদিন ভরে সঠিক খাবার না পাওয়ার কারণে অনিকার শরীর জবাব দিয়ে দিচ্ছিল। তাকে স্যালাইন দেওয়া হলো আর ওষুধপত্র দেওয়া হলো। রোহান দূরে দাঁড়িয়ে শান্তভাবে সবকিছু দেখছিল। তার মুখে কঠোরতা তো ছিল, কিন্তু চোখের কোণে কোথাও উদ্বেগও লুকিয়েছিল। যখন ডাক্তার চলে গেলেন আর অনিকা একটু ভালো অনুভব করল, তখন সে দেখল যে তার কাছে নতুন আর পরিষ্কার পোশাক রাখা ছিল। সে স্নান করল আর নিজেকে আয়নায় দেখল। বহু বছর পর সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখছিল, কিন্তু তার চোখের চমক হারিয়ে গিয়েছিল। যখন সে ঘরের বাইরে এলো, তো দেখল যে ডাইনিং টেবিলে অনেক খাবার সাজানো ছিল। রোহান সেখানেই বসে খবরের কাগজ পড়ছিল। সে মাথা না তুলেই বলল, বসো আর খাবার খাও, আমি তোমার পছন্দের খাবারই বানিয়েছি। অনিকার চোখে আবার জল এসে গেল। রোহান, তুমি এত সব এন করছো? তুমি তো বলেছিলে যে তুমি আমার মুখও দেখতে চাও না। রোহান খবরের কাগজ নিচে রাখল আর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ সময়ের সাথে বদলে যায় অনিকা। ঘৃণা পুষে রাখার জন্য অনেক শক্তির প্রয়োজন হয়, যা এখন আমার কাছে নেই। আর সত্যি বলতে, যেদিন তুমি গিয়েছিলে, এই বাড়ির উজ্জ্বলতাও তোমার সাথেই চলে গিয়েছিল। খাবার খাওয়ার সময় নীরবতা ছেয়ে রইল। অনিকা খেয়াল করল যে বাড়িতে কর্মচারীরা তো ছিল, কিন্তু পরিবারের কোনো সদস্য ছিল না। রোহান, মা কোথায়? আর তোমার ছোট ভাই? সেই ইতস্তত করে জিজ্ঞাসা করল। রোহানের চেহারা হঠাৎ শক্ত হয়ে গেল। সে জলের গ্লাসটি টেবিলে জোরে আছড়ে রাখল। মা আর এই পৃথিবীতে নেই। তোমার যাওয়ার ১.৫ বছর পরেই তার মৃত্যু হয়েছিল। আর আমার ভাই তার শ্বশুরবাড়িতে সুখে আছে। অনিকা ধাক্কা খেল। মা আর নেই? আমি জানতেও পারিনি। তিনি তো আমাকে খুব ভালোবাসতেন তো বটেই, কিন্তু তোমার জেদ আর তোমার দাদাদের হস্তক্ষেপ তাকে ভেতর থেকে ভেঙে দিয়েছিল। রোহান তিক্ত তার সাথে বলল। যখন আমাদের বাড়িতে অশান্তি শুরু হয়েছিল, তখন তিনি খুব চেষ্টা করেছিলেন যাতে আমরা ভেঙে না পড়ি, কিন্তু তুমি তোমার জেদে অনড় ছিলে। অনিকা নিচু চোখে বসে পড়ল। তার মনে পড়তে লাগল যে কিভাবে তার দাদারা তাকে ফোনে উস্কানি দিত। তারা বলতো যে রোহানের সম্পত্তির উপর তার পুরো অধিকার আছে, আর তার দমে থাকার কোনো প্রয়োজন নেই। অনিকা তাদের কথায় এসে গিয়েছিল আর প্রতিটা ছোট বিষয়ে রোহানের সাথে ঝগড়া করতে লেগেছিল। তার মনে হতে লেগেছিল যে তার বাপের বাড়ি তার আসল শুভাকাঙ্ক্ষী। আমাকে ক্ষমা করে দাও রোহান। অনিকা চাপা গলায় বলল, ক্ষমা চাইলে সময় ফিরে আসে না। রোহন দাঁড়িয়ে পড়ল। এবার তুমি বিশ্রাম করো। উপরের ঘরটা তোমার জন্য প্রস্তুত আছে। যতক্ষণ না তুমি পুরোপুরি ঠিক হচ্ছ, এখান থেকে কোথাও যাবে না। আগামী কয়েকদিন ধরে অনিকা ওই বাড়িতেই রইল। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হতে লাগল। এক সন্ধ্যায় সে বাড়ির পেছনের দিকের বাগানে হাঁটছিল। তখনই তার নজর একটি বন্ধ ঘরের দিকে পড়ল। সেই ঘরটি সব সময় তালাবন্ধ থাকত। কৌতূহলবশত সে সেখানকার পুরনো বিশ্বস্ত কর্মচারী রতন কাকাকে জিজ্ঞেস করল, কাকা, এই ঘরটা বন্ধ কেন থাকে? রতন কাকা এদিক ওদিক তাকালো আর ফিসফিস করে বলল, বৌদি, সাহেব এই ঘরটা আপনার যাওয়ার পর থেকে কখনো খোলেননি। এর মধ্যে সাহেবের সেই যন্ত্রণা লুকিয়ে আছে যা তিনি কাউকে দেখান না। অনিকার বুক ধরফর করতে লাগল। সে রতন কাকার কাছে চাবি চাইল। প্রথমে তো তিনি মানা করলেন, কিন্তু অনিকার অনেক অনুরোধ করার পর তিনি চাবি দিয়ে দিলেন। অনিকা ধীরে করে দরজা খুলল। ভেতরের দৃশ্য দেখে তার চিৎকার বেরিয়ে গেল। পুরো ঘরটা শিশুদের খেলনা, একটি ছোট দোলনা আর ছোট্ট জুতোগুলো দিয়ে ভরা ছিল। দেওয়ালে ওয়েলকাম বেবির পোস্টার লাগানো ছিল, যা এখন ধুলোয় ধূসর হয়ে গিয়েছিল। অনিকার মনে পড়ল, যখন তাদের বিচ্ছেদ হয়েছিল তখন সে গর্ভবতী ছিল, কিন্তু সে রাগে আর নিজের দাদাদের চাপে পড়ে রুহানকে এটা কখনো জানায়নি। পরে সে নিজের দাদাদের বলেছিল যে সে সন্তান নষ্ট করে ফেলবে, কিন্তু সত্যি তো এটা ছিল যে অপুষ্টি আর মানসিক চাপের কারণে তার গর্ভপাত হয়ে গিয়েছিল। তখনই পেছন থেকে রোহানের গলা ভেসে এলো, খুঁজে পেলে তুমি আমার সেই কোনটা, যাকে আমি দুনিয়ার থেকে লুকিয়ে রাখি? অনিকা পেছনে ঘুরল। তার চোখ থেকে অঝরে জল পড়ছিল। রোহান ঘরের দরজায় দাঁড়িয়েছিল। তার চোখে বহু বছরের সঞ্চিত বেদনা ছিল। তোমার কি মনে হয়েছিল অনিকা, যে আমার কোনো যায় আসে না? আমি জানতে পেরে গিয়েছিলাম যে তুমি মা হতে চলেছিলে। আমি এই ঘরটা আমার আগামী সন্তানের জন্য সাজিয়েছিলাম। আমার আশা ছিল যে হয়তো সন্তানের খবর শুনে তুমি ফিরে আসবে, কিন্তু তুমি এলে না। আর আমি খবর পেলাম যে তুমি সন্তান নষ্ট করে দিয়েছ। না রোহান, সেটা মিথ্যে ছিল। অনিকা চিৎকার করে বলল, আমি সন্তান নষ্ট করিনি। আমার দাদারা আমাকে মিথ্যে বলতে বলেছিল, যাতে তোমাকে আরও কষ্ট দিতে পারে। আমার গর্ভপাত হয়ে গিয়েছিল। আমি ওই সন্তানটাকে খুব চাইতাম। রোহান ভেঙে পড়ে সেখানেই মাটিতে বসে পড়ল। বছরের পর বছর ঝুলে থাকা বরফ আজ গলতে শুরু করেছিল। দুজনই একে অপরের সামনে নিজেদের দুঃখের ঝুলি খুলে বসেছিল। কিন্তু তখনই বাড়ির বেল বেজে উঠল। বাইরে পুলিশ দাঁড়িয়েছিল, আর তাদের সাথে অনিকার দাদা, যে চিৎকার করছিল যে রোহান তার বোনকে অপহরণ করেছে। দরজায় চিৎকার শুনে রোহান ও অনিকা দুজনেই চমকে উঠল। রোহান নিজের চোখের জল মুছল আর মুখে সেই পুরনো কঠোর ভাব নিয়ে এলো।
সে বাইরে গিয়ে দেখল অনিকার দাদা দেব দুজন পুলিশের সাথে দাঁড়িয়ে চিৎকার করছিল। ইন্সপেক্টর সাহেব, দেখুন, আমি বলেছিলাম না যে এই লোকটাই আমার বোনকে বন্দি করে রেখেছে? সে তাকে জোর করে এখানে রেখেছে যাতে আমাদের থেকে সম্পত্তির বদলা নিতে পারে। দেব চিৎকার করতে করতে বলল। অনিকা উদ্ভ্রান্ত অবস্থায় বাইরে এলো। নিজের দাদাকে দেখেই তার শরীর রাগ আর ঘৃণায় কাঁপতে লাগল। দাদা, আপনি এখানে? আর পুলিশের সাথে? কোন অধিকারে? দেব কৃত্রিম চিন্তা দেখিয়ে বলল, অনিকা আমার আদরের বোন। তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা তোকে পুরো শহরে খুঁজছিলাম। চল আমার সাথে বাড়ি চল। এই লোকটার কাছে থাকার কোনো দরকার নেই। লোকটা? অনিকা চিৎকার করে বলল, যখন আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন, যখন আমি রাস্তায় রাস্তায় ভিক্ষা করছিলাম, তখন আপনার মমতা কোথায় ছিল দাদা? যখন আমি 4 দিন ধরে ক্ষুধার্ত ছিলাম, তখন আপনি আমাকে খোঁজেননি? আর আজ যখন আমি একটা ছাদ পেয়েছি, তো আপনি পুলিশ নিয়ে চলে এলেন? ইন্সপেক্টর রোহানের দিকে তাকালো। মিস্টার রোহান, এটা কি সত্যি যে আপনি এনাকে এখানে জোর করে রেখেছেন? রোহান শান্তভাবে উত্তর দিল, ইন্সপেক্টর সাহেব, অনিকা আমার প্রাক্তন স্ত্রী। সে আমাকে রাস্তায় বেহাল অবস্থায় মিলেছিল, আর আমি তাকে মানবিকতার খাতিরে আশ্রয় দিয়েছি। সে এখানে নিজের ইচ্ছাই আছে। আপনি নিজে জিজ্ঞেস করে দেখতে পারেন। অনিকা পরিষ্কার বলে দিল, আমি কোথাও যাব না। আমি এই দেব নামের লোকটার মুখও দেখতে চাই না। পুলিশ দেবকে ধমক দিল এবং সেখান থেকে চলে গেল। দেব যাবার সময় রোহানকে হুমকি দিল, তুই খুব বড় ভুল করেছিস রোহান। অনিকার নামে এখনও কিছু পৈতৃক জমি আছে, যার কাগজপত্র অসম্পূর্ণ। তাকে নিজের কাছে রেখে তুই জিততে পারবি না। দেব চলে যাবার পর বাড়িতে আবার নীরবতা ছেয়ে গেল। অনিকা ডুকরে ডুকরে কাঁদতে লাগল। সে উপলব্ধি করল যে তার দাদা তাকে ভালোবাসত না, বরং তাকে কেবল সম্পত্তির একটি মাধ্যম বলে মনে করত। রোহান অনিকার কাঁধে হাত রাখল। খিতো না অনিকা, এবার তুমি বুঝতে পেরেছ নিশ্চয়ই যে আসল শত্রুকে। কিন্তু একটা কথা বলো, দেব কোন জমির কথা বলছিল? অনিকা ফুপিয়ে ফুপিয়ে বলল, রোহান, আমাদের বাবা মারা যাওয়ার আগে আমার নামে একটা উইল করেছিলেন, যাতে শহরের বাইরের দিকের একটি কটেজ আর কয়েক একর জমি ছিল। দাদা ধোকা দিয়ে অনেক কাগজের সই তো কুড়িয়ে নিয়েছে, কিন্তু হয়তো মূল রেজিস্ট্রির কাগজপত্র এখনও বাবার পুরনো উকিলের কাছেই আছে। এই জন্যই ওরা আমাকে ফিরিয়ে নিয়ে যেতে চায়। রোহানের চোখে একটা চমক এলো। তার মানে তোমার কাছে এখনও নিজেকে প্রমাণ করার সুযোগ আছে। অনিকা, তুমি এখন এখানে কেবল একজন আশ্রিত হয়ে থাকবে না, আমি তোমাকে তোমার অধিকার পাইয়ে দেব। আগামী কয়েকদিনে রোহান তার উকিল বন্ধুদের সাথে কথা বলল। সে অনিকাকে সাহস দিল এবং তাকে সমাজে পুনরায় দাঁড় করানোর প্রস্তুতি শুরু করল। সে অনিকার জন্য ভালো ট্রেনার ডাকল, যাতে সে তার অসম্পূর্ণ পড়াশোনা ও দক্ষতার উপর কাজ করতে পারে। ধীরে ধীরে অনিকার আত্মবিশ্বাস ফিরতে লাগল। সে এখন আর সেই ভীত সন্ত্রস্ত ভিখারিনী ছিল না। সে রোহানের অফিসের কাজে হাত লাগাতে শুরু করল। সে অনুভব করল যে রোহান কখনোই তাকে নিজের মন থেকে বের করিয়ে নিয়নি। সে রোজ সন্ধ্যায় তার জন্য তার পছন্দের ফুল আনত, আর দুজনে ঘণ্টার পর ঘণ্টা কথা বলত। এক রাতে যখন তারা দুজনে ছাদে বসেছিল, অনিকা জিজ্ঞেস করল, রোহান, তুমি কখনো দ্বিতীয় বিয়ের কথা কেন ভাবনি? তুমি এত সফল যে কেউ তোমাকে বিয়ে করে নিত। রোহান চাঁদের দিকে তাকিয়ে বলল, বিয়ে কোনো ব্যবসা নয় অনিকা, যে ক্ষতি হলে বদলে নেওয়া যায়। আমি তোমাকে ভালোবেসেছিলাম, আর সেই ভালোবাসায় অসম্পূর্ণতা তো ছিল, কিন্তু বিশ্বাসঘাতকতা ছিল না। আমার বিশ্বাস ছিল যে একদিন সত্যিটা সামনে আসবে। তখনই অনিকা রোহানের ড্রয়ারে একটি ডায়েরি পেল। যখন সে ওটা পড়ল, তখন তার চোখ কপালে উঠল। ডায়েরিতে লেখা ছিল যে রোহান গত 1.5 বছর ধরে একটি গুরুতর রোগের সাথে লড়াই করছিল। তার হার্টের এমন একটি সমস্যা ছিল যার চিকিৎসা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল। সে অনিকাকে এটা কখনো জানায়নি, যাতে সে চিন্তিত না হয়। অনিকা বুঝতে পারল যে রোহান তাকে আত্মনির্ভর কেন বানাতে চাইত। সে তাকে এই জন্য প্রস্তুত করছিল, যাতে যদি কাল তার কিছু হয়ে যায় তো অনিকা আবার রাস্তায় না এসে পড়ে। অনিকা ডায়েরি নিয়ে রোহানের কাছে গেল। এটা কি রোহান, তুমি আমার থেকে এত বড় কথা কেন লোকালে? রোহান হাসল, কিন্তু তার হাসিতে কষ্ট ছিল। আমি তোমাকে খুশি দেখতে চাইতাম অনিকা, চিন্তায় নয়। আমার সময় কম, আর আমি চাই যে যাওয়ার আগে তোমাকে এতটা মজবুত করে দিই যাতে তোমাকে কখনো কারোর সামনে হাত না পাততে হয়। অনিকা তার হাত ধরে নিল। না রোহান, আমি তোমাকে কোথাও যেতে দেব না। যদি ভাগ্য আমাদের আবার মিলিয়ে থাকে তো আলাদা করার জন্য নয়। কিন্তু গল্পে আরও একটি মোড় আসা বাকি ছিল। দেব হার মানেনি। সে রোহানের বিরুদ্ধে এক বড় ষড়যন্ত্র করেছিল, যেখানে সে রোহানের বিজনেস পার্টনারকে নিজের দলে মিলিয়ে নিয়েছিল। রোহানের অসুস্থতার কথা জেনে অনিকা পুরোপুরি ভেঙে পড়েছিল, কিন্তু সে হার মানেনি। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে এখন আর কাঁদবে না। একদিকে রোহানের পড়ন্ত স্বাস্থ্য ছিল, আর অন্যদিকে দেবের বাড়তে থাকা ষড়যন্ত্র। পরের দিন সকালে যখন রোহান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তার হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা হলো, আর সে সোফায় পড়ে গেল। বাড়িতে হুড়োহুড়ি পড়ে গেল। অনিকা সাথে সাথে অ্যাম্বুলেন্স ডাকল, আর তাকে শহরের সবচেয়ে বড় হাসপাতালে ভর্তি করালো। ডাক্তার জানালেন যে রোহানের অবস্থা আশঙ্কাজনক, আর তার তড়িঘড়ি সার্জারির প্রয়োজন আছে, কিন্তু তার আগে তার মানসিক শান্তি পাওয়া উচিত। অনিকা হাসপাতালেই ছিল যে সে খবর পেল যে রোহানের কোম্পানির বাইরে বিশাল হাঙ্গামা হচ্ছে।
দেব রোহানের পার্টনার মিস্টার শর্মার সাথে মিলে এই গুজব ছড়িয়ে দিয়েছিল যে রোহান কোম্পানির ফান্ড তছরূপ করেছে আর এখন সে অসুস্থতার বাহানা করে লুকিয়ে আছে। অনিকা বুঝে গেল যে এসব তাকে ও রোহানকে বরবাদ করার একটি সুপরিকল্পিত চাল। সে হাসপাতালে রোহানের হাত চুমু খেয়ে বলল, তুমি ঠিক হয়ে যাও রোহান, বাইরের পরিস্থিতি এবার আমি সামলাব। অনিকা যে কাল পর্যন্ত রাস্তায় ভিক্ষা করছিল, আজ এক বাঘিনীর মতো রোহানের অফিসে পৌঁছল। সে রোহানের কোট পরল এবং সোজা বোর্ড মিটিং রুমে প্রবেশ করল। সেখানে দেব ও শর্মা উল্লাস করছিল। তুমি এখানে কি করছো? এটা ভিখারিদের জায়গা নয়, দেব উপহাস করতে করতে বলল। অনিকা টেবিলে জোরে হাত মারল। ভিখারি সে হয় যে অন্যের পরিশ্রমের উপার্জনের উপর নজর রাখে, আর এখানে তোমাদের দুজনের চেয়ে বড় ভিখারি আর কেউ নেই। আমি এই কোম্পানির 50% অংশীদারিত্বের আইনিভাবে মালকিন, কারণ আমাদের বিচ্ছেদের কাগজপত্রে এখনও কিছু প্রযুক্তিগত ত্রুটি আছে, এবং আইনিভাবে আমি এখনও রোহানের স্ত্রী এবং নমিনি। শর্মা হাসল। তোমার কাছে কি প্রমাণ আছে? অনিকা বাবার পুরনো উকিলকে রুমে ডাকল। উকিল সাহেবের হাতে সেই ফাইলটা ছিল যার খোঁজ দেব বছরের পর বছর ধরে করছিল। এই যে প্রমাণ, এই ফাইলে না কেবল অনিকার সম্পত্তির আসল কাগজপত্র আছে, বরং এটাও লেখা আছে যে রোহানের অনুপস্থিতিতে অনিকার কাছে তার সমস্ত পাওয়ার অফ অ্যাটর্নি থাকবে। দেবের মুখের রম উড়ে গেল। তার ধারণাই ছিল না যে অনিকা এত তাড়াতাড়ি আর এত শক্তভাবে পাল্টা আঘাত করবে। অনিকা সিকিউরিটিকে ডাকল এবং দেব ও শর্মাকে অফিস থেকে বের করে দিল। কিন্তু আসল লড়াই এখনও বাকি ছিল। কোম্পানির শেয়ার পড়ছিল এবং ইনভেস্টরদের ভরসা উঠে গিয়েছিল। অনিকা হার মানেনি। সে দিন-রাত এক করে দিল। সে সকালে হাসপাতালে রোহানের সেবা করত আর সারা দিন অফিসে ফাইল ঘাঁটত। সে কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ দিল। রোহান এই কোম্পানিকে নিজের রক্ত ঘাম দিয়ে তৈরি করেছে। আপনারা কি একজন বাইরের মানুষের কথায় এসে নিজেদের মালিকের স্বাদ ছেড়ে দেবেন? অনিকার আবেগ এবং তার সততা দেখে কর্মচারীরা তার পাশে দাঁড়াল। ধীরে ধীরে কোম্পানির পরিস্থিতির উন্নতি হতে লাগল। এদিকে হাসপাতালে রোহানের জ্ঞান ফিরে এলো। যখন সে দেখল যে অনিকা কিভাবে একা হাতে তার সাম্রাজ্যকে বাঁচিয়েছে, তখন তার চোখে গর্বের জল চলে এলো। অনিকা, তুমি এটা কিভাবে করলে? অনিকা হাসল আর তার হাত ধরে বলল, যখন ভালোবাসা সাথে থাকে তো মানুষ যে কোনো কিছু করতে পারে। তুমি আমাকে দাঁড় করিয়েছ, এখন আমার দায়িত্ব যে আমি তোমাকে পড়তে দেব না। তখনই ডাক্তার এলেন আর তিনি একটি সুখবর দিলেন। মিস্টার রোহান, আপনার সার্জারি সফল হওয়ার সম্ভাবনা এখন 90%, কারণ আপনার বাঁচার ইচ্ছাশক্তি ফিরে এসেছে। কিন্তু এরই মাঝে দেব তার শেষ চাল চালল। সে হাসপাতালের কিছু দুর্নীতিগ্রস্ত কর্মচারীকে টাকা দিল, যাতে তারা রোহানের ওষুধে কারচুপি করতে পারে। সে জানত যে যদি রোহান মারা যায় তো অনিকাকে সামলানো সহজ হবে। অপারেশনের রাত ছিল। অনিকা ওটির বাইরে প্রার্থনা করছিল। তখনই তার নজর একজন নার্সের দিকে পড়ল যে একটু ঘাবড়েছিল। অনিকার সন্দেহ হল। সে দেখল যে নার্সের হাতে যে ইঞ্জেকশন ছিল তার রং তেমন ছিল না যেমনটা ডাক্তার বলেছিলেন। দাঁড়াও! অনিকা চিৎকার করে তাকে ধরল। এই ইঞ্জেকশনটা কিসের? নার্স পালানোর চেষ্টা করল, কিন্তু অনিকা তাকে ধরে ফেলল। পুলিশ ডাকা হলো এবং নার্স স্বীকার করল যে তাকে দেব পাঠিয়েছে। হাসপাতালের করিডোরে হট্টগোলের মাঝেই পুলিশ ওই নার্সকে হেফাজতে নিল। অনিকার বুক ধকধক করছিল। সে দ্রুত ডাক্তারদের জানাল। ভাগ্য ভালো ছিল যে বিষাক্ত ইঞ্জেকশনটি রোহানের শরীরে পৌঁছানোর আগেই ধরা পড়েছিল। পুলিশ কড়া জিজ্ঞাসাবাদ করলে নার্স ক্যামেরার সামনে কবুল করল যে দেব তাকে মোটা টাকা আর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়ে এই কাজ করতে বলেছিল। আর নয়। অনিকা নিজের চোখের জল মুছে বলল। তার কণ্ঠে এখন আর দয়া ছিল না, বরং ছিল এক ন্যায় বিচারক দেবীর গর্জন। সে ইন্সপেক্টরকে বলল, আর দেরি করবেন না, দেব শুধু জালিয়াতিই করেনি, খুনের চেষ্টাও করেছে। সেই রাতেই পুলিশ দেবের বাড়িতে হানা দিল। সে তখন তার জয়ের উৎসব করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু হাতকড়ির শব্দে তার হুঁশ উড়ে গেল। দেব চিৎকার করতে লাগল, তোমরা আমার কিচ্ছু করতে পারবে না, আমার অনেক টাকা আছে। কিন্তু যখন সে জানতে পারল তার নিজের পাঠানো নার্সই রাজসাক্ষী হয়েছে, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। এদিকে হাসপাতালে রোহানের অপারেশন শুরু হলো। 5 ঘন্টা ধরে চলা এই জটিল অপারেশনের সময় অনিকা হাসপাতালের মন্দিরে মেঝের উপর বসে রইল। সে কেবল একটাই প্রার্থনা করছিল, হে ঈশ্বর, আমি আমার ভুলের সাজা ভিক্ষা করে ভোগ করেছি, এখন আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিও না। তখনই অপারেশন থিয়েটারের আলো নিভে গেল। ডাক্তাররা বেরিয়ে এলেন। তাদের চোখে মুখে ছিল ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি। অভিনন্দন অনিকা দেবী, অপারেশন সফল হয়েছে। রোহান এখন বিপদমুক্ত। তিনি সত্যি একজন যোদ্ধা। তার সুস্থ হওয়ার প্রবল ইচ্ছাশক্তি আমাদের কাজ সহজ করে দিয়েছে। অনিকা সেখানেই হাঁটু গেড়ে বসে ঈশ্বরকে ধন্যবাদ জানাল।
কয়েক সপ্তাহ পর রোহান হাসপাতাল থেকে ছুটি পেল। সে যখন বাড়ি ফিরল, পুরো বাড়ি ফুলে ফুলে সাজানো ছিল, কিন্তু বাড়ির গেটে এক অন্য দৃশ্য তার জন্য অপেক্ষা করছিল। দেবের স্ত্রী ও সন্তানরা সেখানে ব্যাগ নিয়ে দাঁড়িয়েছিল। দেবের গ্রেফতারির পর তার সব কুকীর্তি ফাঁস হয়ে গিয়েছিল এবং ব্যাংক তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল। দেবের স্ত্রী অনিকার পায়ে লুটিয়ে পড়ল। দিদি, আমাদের ক্ষমা করে দাও, আমরা জানতাম না ও এত বড় পাপ করছে। আজ আমাদের মাথার উপর ছাদটুকুও নেই। রোহান অনিকার দিকে তাকালো। সে ভেবেছিল অনিকা হয়তো এখন প্রতিশোধ নেবে, কিন্তু অনিকা এগিয়ে গিয়ে তার ভ্রাতৃবধূকে তুলে ধরল। বৌদি, দাদা যা করেছেন তা তার সাজা। আপনি আর বাচ্চাদের এতে কোনো দোষ নেই। আপনারা এখানে গেস্ট হাউসে থাকতে পারেন যতক্ষণ না নিজেরা কোনো ব্যবস্থা করতে পারছেন। রোহান অনিকার হাত চেপে ধরল। তুমি প্রমাণ করে দিলে অনিকা, তুমি আজও সেই দয়ালু মানুষ যাকে আমি ভালোবেসেছিলাম। এবার সবকিছু নতুন করে শুরু করার পালা। রোহান কোম্পানির দায়িত্ব আবার নিজের হাতে নিল, কিন্তু এবার সে অনিকাকে করল তার চিফ ম্যানেজিং পার্টনার। অনিকা উকিলের কাছ থেকে নিজের সম্পত্তির কাগজ নিয়েছিল। সে সিদ্ধান্ত নিল ওই জমিতে সে এক বিশাল আশ্রয় কেন্দ্র ও স্কুল তৈরি করবে, যেখানে সেই নারীদের আশ্রয় দেওয়া হবে যাদের আপনজনেরা একদিন ছুঁড়ে ফেলে দিয়েছিল। এক সন্ধ্যায় দুজনে যখন বারান্দায় বসেছিল, রোহান একটি ছোট বাক্স বের করল। ওটা খুলতেই দেখা গেল সেই পুরনো হীরের আংটিটা, যেটা অনিকা বিচ্ছেদের সময় টেবিলের উপর ফেলে দিয়েছিল। অনিকা, তুমি কি এই অসম্পূর্ণ সম্পর্কটাকে আবার একটা নতুন নাম দেবে? তুমি কি আমায় আবার বিয়ে করবে? অনিকার চোখে আনন্দের জল। সে নিজের হাত বাড়িয়ে দিল। রোহান আংটি পরিয়ে দিতেই অনিকার মনে হলো তার বনবাস শেষ হয়েছে। কিন্তু এই খুশির আবহে অনিকার হাতে একটি পুরনো চিঠি এলো, যা তার বাবা মৃত্যুর আগে লিখেছিলেন। ওই চিঠিতে এমন এক গোপন কথা ছিল যা পড়ে অনিকার পায়ের তলা মাটি সরে গেল। ওই চিঠিটা ছিল তার বাবার হাতে লেখা। চিঠিতে লেখা ছিল, আমার আদরের মেয়ে অনিকা, যখন তুমি এটা পড়বে হয়তো আমি থাকব না। আমি জানতাম তোমার দাদাদের নিয়ত ঠিক নেই, তাই আমি উইলে একটা গোপন শর্ত রেখেছি। উকিল সাহেবকে নির্দেশ দেওয়া আছে যে তোমার সম্পত্তির মূল অংশ তুমি তখনই পাবে যখন তুমি নিজের জীবনের সবচেয়ে কঠিন পর্যায়ে দেখে ফেলবে, এবং তা সত্ত্বেও তোমার মনুষ্যত্ব মরবে না। আমি রোহানকেও একটা বার্তা পাঠিয়েছিলাম, যেন ও তোমাকে কখনো পুরোপুরি ছেড়ে না দেয়। তোমার জীবনের পরীক্ষার শেষ ধাপ হবে সুখনিকেতন, মানে রোহানের বাড়ি। অনিকা বুঝতে পারল সেদিন সে অজান্তে রোহানের দরজায় পৌঁছায়নি। আসলে উকিল সাহেবই ইশারায় তাকে ওই এলাকায় যেতে বলেছিলেন। এটা ছিল তার বাবার এক সুদূর প্রসারী পরিকল্পনা, যেন অনিকা আপনার পরকে চিনতে পারে এবং নিজের শক্তির পরিচয় পায়। রোহান পেছনে এসে দাঁড়াল। কি পড়ছ অনিকা? অনিকা চিঠিটা রোহানকে দিল। রোহান সেটা পড়ে হাসল। বাবা জানতেন তুমি একটা হীরের মতো, যাকে উজ্জ্বল হওয়ার জন্য একটু ঘষা প্রয়োজন ছিল। তিনি আমাকেও বলেছিলেন যেন যাই হয়ে যাক আমি তোমার সুরক্ষার খেয়াল রাখি, তাই আমি দূর থেকে সব সময় তোমার খবর রাখতাম। শুধু সেদিন যখন তুমি ভিখারি সেজে সামনে এলে, আমার বুকটা ফেটে গিয়েছিল। এখন সব কিছু পরিষ্কার। ঘৃণার দেওয়াল ভেঙে গেছে আর যন্ত্রণার মেঘ কেটে গেছে। কিছুদিন পর রোহান আর অনিকা ধুমধাম করে আবার বিয়ে করল। এবার এই বিয়ে কোনো আপোষ বা চাপে নয়, বরং অটুট বিশ্বাস আর সম্মানের উপর দাঁড়িয়ে। অনিকা তার বাবার সেই জমিতে একটি বিশাল কেন্দ্র শুরু করল। সেখানে সেই নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করল যারা একসময় তার মতোই পথে পথে ঘুরত। দেবের যাবজ্জীবন কারাদণ্ড হল। তার স্ত্রী ও সন্তানদের অনিকা শুধু থাকার জায়গায় দেয়নি, বাচ্চাদের পড়াশোনার সব খরচও সে নিল। অনিকা দেখিয়ে দিল যে প্রতিশোধ নেওয়ার চেয়ে পরিবর্তন আনা অনেক বেশি বড়। 1 বছর কেটে গেল। সুখনিকেতনে এখন আর নীরবতা নেই। বাগানে ছোট বাচ্চাদের খেলনা ছড়িয়ে আছে। যে ঘরটা একসময় ধুলো আর স্মৃতিতে ভরা ছিল, তা এখন এক ছোট্ট শিশুর হাসিতে মুখরিত। রোহান আর অনিকার এক মেয়ে হয়েছে, যার নাম তারা রেখেছে আরোহী। সন্ধ্যের সময় রোহান আর অনিকা তাদের মেয়েকে নিয়ে সেই দরজায় গিয়ে দাঁড়াল যেখানে অনিকা একদিন ভিক্ষা করতে এসেছিল। ভাবো তো রোহান, অনিকা রোহানের কাঁধে মাথা রেখে বলল, যদি সেদিন আমি এই দরজায় না আসতাম তবে আজ আমরা কোথায় থাকতাম? রোহান অনিকার হাত শক্ত করে ধরল এবং বলল, হয়তো আমি আজও ওই অন্ধকার ঘরে নিজের মৃত্যুর অপেক্ষা করতাম। তুমি আমাকে জীবন দিয়েছ অনিকা, আর আমি তোমাকে পরিচয়। ঈশ্বরের লেখা কাহিনী কখনো ভুল হয় না, কেবল আমাদের হৃদয় খুলে বুঝতে সময় লাগে। সূর্য ডুবছিল আর তার সোনালি আভা সেই বাড়ির ওপর পড়ছিল। ওই দরজাটা যা একসময় বিচ্ছেদের সাক্ষী ছিল, আজ তা মিলন আর আনন্দের প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। অনিকা রোহানের দিকে তাকিয়ে মনে মনে তার বাবাকে ধন্যবাদ জানাল। অনিকা এখন আর পথে পথে ভিক্ষা করে না, বরং সে হাজার হাজার অসহায় মানুষের আশার আলো হয়ে উঠেছে। গল্পের শেষ সেখানেই হল যেখান থেকে শুরু হয়েছিল, কিন্তু এবার হাত পাতার জন্য নয়, বরং অন্যের হাত ধরার জন্য। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করিও। নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।